আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের ৫ নং আইন 1898 সালের ১লা জুলাই হতে কার্যকর। মোট অধ্যায় ৪৬টি, কার্যকরী ৪৫টি, বাতিল ১টি, তফসিল ৫টি, বাতিল ১টি, কার্যকরী ৪টি। তার ভিতরে সবচেয়ে বেশি কার্যকরী আমাদের জন্য দ্বিতীয় তফসিল। কোন তফসিল? দ্বিতীয় তফসিল। প্রত্যেকটা ক্ষেত্রেই দ্বিতীয় তফসিলটা কার্যকর। ধারা ১। এক ধারায় আছে পরিচিতি, কার্যকারিতার তারিখ বা সীমা। ধারা ৪-১ ক। ধারা ৪-১ কতে বলা হয়েছে অ্যাডভোকেট। মনে আছে? অ্যাডভোকেট অ্যাডভোকেট বলতে কি বোঝায়? যে আইন ব্যবসা করে, আইন ব্যবসা করতে ক্ষমতা প্রাপ্ত, আদালতের নিকট থেকে অনুমতি প্রাপ্ত হয়ে যে ব্যক্তি আদালত প্রাঙ্গণে আইন ব্যবসা করতে ক্ষমতাবান বা আইন ব্যবসা করে অর্থ উপার্জন করে, সেই ব্যক্তিকে কি বলা হয়? অ্যাডভোকেট বলা হয়। ৩ শ্রেণীর ব্যক্তিকে অ্যাডভোকেট বলা যায়। অ্যাডভোকেট মুক্তার, যারা আপনার কি বলে, ওই প্র্যাকটিস করে, তাদেরকে কি বলা হয়? অ্যাডভোকেট বলা হয়। ধারা ৪-১ অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ধারা ৪-১ ধারা ৪-১ খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা ৪-১ অভিযোগ। ধারা ৪-১ অভিযোগ বা চার্জ। ধারা ৪-১ আমলযোগ্য অপরাধ। ধারা ৪-১ বর্কিত নালিশ। ধারা ৪-১ ইনকোয়ারি বা অনুসন্ধান। পিআরবি ২৮০/৬১৩ বিধি। অনুসন্ধান কত? পিআরবি বা পিআর বা প্রবিধান ২৮০/৬১৩ বিধি। ধারা ৪-১ তদন্ত। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ৪-১ তদন্ত। সেই সাথে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ১৫৬তেও কি বলা আছে? তদন্তর কথা বলা আছে। ১৫৬। ধারা ৪-১ মূর্ধন্য অপরাধ। পেনাল কোড ৪০ ধারায় বলা আছে অপরাধ। এছাড়া বিভিন্ন আইন যে আছে, নারী শিশু আছে, অন্যান্য আইন আছে, সে সকল আইনের প্রায় ২ ধারার বিভিন্ন ক্ষেত্রে বলা আছে অপরাধের সংজ্ঞা দেওয়া আছে। ধারা ২। তো ধারা ৪-১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পিআরবি ২০১ বিধি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে হতে পারেন? কনস্টেবল পদের উপরস্থ যে কোনো অফিসার, থানার অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে বা থানার অফিসার ইনচার্জ কোনো কারণে যদি থানায় অনুপস্থিত থাকে বা অসুস্থ থাকে বা গরহাজির থাকে, অথবা দেখা যায় কোথাও সাক্ষী দিতে গেছে বা অন্য কোনো কারণে যদি সে স্টেশনে যদি না থাকে, তাহলে তার পরিবর্তে, তার অবর্তমানে যে অফিসার থানার দায়িত্বে থাকেন তাকেই কি বলা হয়? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনস্টেবল পদের উপরস্থ যে কোনো অফিসার হতে পারেন, অথবা ইন্সপেক্টরের অব্যবহৃত পদ যে আছে সে পদও কি হতে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে। ধারা ৪-১ থানা। থানা বলতে কি বোঝায়? থানা বলতে শুধু একটা বিল্ডিং বা একটা কক্ষ বা ওসির যে রুম, সে রুমকেই বোঝায় না। থানা বলতে থানার সমগ্র এলাকাকে বোঝানো হয়। অর্থাৎ একটা থানা যতটুক এরিয়া নিয়ে গঠিত, সেই এরিয়াই কি থানা হিসেবে গণ্য হবে। ধারা ৪-১ ধারা ৪-১ পাবলিক প্রসিকিউটর। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ৪৯১ ও ৪৯২। পিআরবি কত? ৪১৩, ৪১৪ বিধি। পিআরবি ৪১৩, ৪১৪ বিধি। ধারা ৫। ৫ ধারায় বলা আছে দণ্ডবিধি অপরাধের বিচার কিভাবে করা যাবে, কিভাবে করতে হবে, কোথায় করা যাবে, আর কে করবেন, কারা করবেন। ধারা ৫-১ বলা হয়েছে দণ্ডবিধিতে যে অপরাধের কথা বলা আছে ধারা ১ থেকে ধারা ৫১১ পর্যন্ত, এর ভিতরে যে অপরাধের যে বিষয়গুলো যে আছে, সে অপরাধের বিচার কোথায় করা যাবে। কারণ দণ্ডবিধিতে নিজস্ব কোনো তদন্ত ব্যবস্থা নাই, অনুসন্ধানের ব্যবস্থা নাই, বা বিচার পদ্ধতির কথা বলা নাই। যেহেতু দণ্ডবিধিতে বলা নাই, সেহেতু দণ্ডবিধি অপরাধের, যখন অপরাধ হবে তখন অপরাধের অনুসন্ধান করতে হবে, অপরাধের তদন্ত করতে হবে,
অপরাধের বিচার ব্যবস্থা করতে হবে। এই সকল কার্যক্রম কিভাবে হবে? এই ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে করতে হবে। এছাড়া 5-2 ধারায় বলা আছে, অন্য আইনে যদি অনুসন্ধান, তদন্ত, বিচার ব্যবস্থা যদি থাকে বা বিচার ব্যবস্থা যদি অন্যান্য আইনে যদি থাকে, তাহলে সেই আইন কি হবে? প্রযোজ্য হবে। যেমন নারী শিশু আছে, তারপরে আপনার এসিড আইন আছে, তারপর অন্যান্য যে আইনগুলো আছে, শিশু আইন আছে, এই সকল আইনে কি বলা আছে? এদের নিজস্ব অনুসন্ধান, তদন্তর ব্যবস্থা আছে, বিচার প্রক্রিয়া আছে। ওই আইন অনুযায়ী কি করতে হবে? এগুলার বিচার করতে হবে। যেমন নারী শিশুর বিচার করার জন্য প্রত্যেকটা জেলাতে কি আছে? নারী শিশু ট্রাইব্যুনাল আছে। এই ট্রাইব্যুনালে কি করতে হবে? নারী শিশুর বিচার করতে হবে। নারী শিশুর যে অপরাধ সংক্রান্ত যে বিচারগুলো হয়, মামলা হয়, সেই মামলায় কি করতে হবে? বিচার এখানে করতে হবে। তাহলে ধারা 6 ধারায় বলা আছে, ফৌজদারি আদালতের প্রকারভেদ। ফৌজদারি আদালত দুই প্রকার। ফৌজদারি আদালত কয় প্রকার? দুই প্রকার। এটা হলো দায়রা আদালত আর এটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আবার দুই শ্রেণীর। ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অর্থাৎ 10 ধারায় যে ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর 11 ধারায় যে বলা আছে বিচারিক ম্যাজিস্ট্রেট, সেটা হলো বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার। মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, তারপর প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধারা 9 ধারায় বলা আছে দায়রা আদালত। আদালত কয় প্রকার? দুই প্রকার, দায়রা আদালত আর ফৌজদারি আদালত। এখানে দায়রা আদালতের আবার দায়রা জজ আছে। এই জজকে নিয়োগ করেন সরকার, নিয়োগ করেন। জজ কে নিয়োগ করেন? জজ রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ করেন। কত ধারা অনুযায়ী? জজ রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ করেন সংবিধানের 133 দফার অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতি মহোদয় প্রত্যেকটা জেলা শহরের দায়রা আদালতের জন্য একজন করে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, সহকারী দায়রা জজ, যুগ্ম দায়রা জজ নিয়োগ করে থাকেন। ধারা 9। 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ করেন। বাংলাদেশ বিসিএস প্রশাসন, বিসিএস প্রশাসন, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিন, এই অ্যাডমিন শাখার যে সদস্যগুলো যারা থাকেন তাদের ভিতর থেকে কি করা হয়? একজন জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের কি ম্যাজিস্ট্রেট আছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছে, তারপর আপনার ভূমি অফিসার আছে, আরো বিভিন্ন যে অফিসার গুলো আছে, এগুলো কি করা হয়? বিসিএস অ্যাডমিন শাখা থেকে কি করা হয়? নিয়োগ করা হয়। ধারা 10। ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। সংবিধানের 113 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কি করেন? এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর যুগ্ম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে এরপরে যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলো আছে, ম্যাজিস্ট্রেট কে রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ করেন। ধারা 12। 12 ধারায় বলা হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ম্যাজিস্ট্রেট। আর পুলিশ আইনের 10 ধারায় বলা আছে, 5 ধারায় বলা আছে, পুলিশ আইনের 5, 12-5 পিআরবির 35 বিধি অনুযায়ী, পিআরবির 35-এ বলা আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ম্যাজিস্ট্রেটের কথা। এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট যদি পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়, তাহলে এএসপি টু আপওয়ার্ড, এএসপি টু আপওয়ার্ড অফিসারকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। আর এই সকল অফিসারকে যখন নিয়োগ করা হয় তখন এদের দায়িত্ব কর্তব্য কি হয়? এরা পুলিশের যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমে পালন করেন। এর সাথে যদি অন্যান্য যদি কোনো দায়িত্ব অতিরিক্ত দেওয়া থাকে সে দায়িত্বও তারা পালন করতে পারেন। এখন পুলিশের দায়িত্ব পালন করতে গেলে তারা কি কি কার্যক্রম করেন? তারা অপরাধ প্রতিরোধ করেন, অপরাধীদের অনুসন্ধান করেন, অপরাধীদের গ্রেপ্তার করেন, বিচারার্থে আদালতে প্রেরণ করেন, অপরাধের অনুসন্ধান করেন, অপরাধের তদন্ত করেন, অপরাধীকে গ্রেপ্তার করেন। এই সকল কার্যক্রম কি করা হয়? স্পেশাল ম্যাজিস্ট্রেট দ্বারা করানো হয়। এছাড়া অন্য আইনে যদি অন্য কোনো দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্য স্পেশাল ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? পালন করতে পারেন। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে নিয়োগ করা হয় বা পুলিশের কোন অফিসারকে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়, যদি পুলিশ অফিসারকে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় তাহলে তার দায়িত্ব অথবা কর্তব্য কিরূপ হবে নিরূপণ করুন বা বর্ণনা করুন বা আলোচনা করুন। তাহলে এরকম কি হবে? আইন শৃঙ্খলা রক্ষা করবে, অপরাধীদের গ্রেপ্তার করবে, অপরাধের তথ্য উদ্ঘাটন করবে, অপরাধের অনুসন্ধান করবে, তদন্ত করবে, গ্রেপ্তারযোগ্য আসামিকে গ্রেপ্তার করবে, বিচারার্থে আদালতে প্রেরণ করবে। এই সকল কার্যক্রম স্পেশাল ম্যাজিস্ট্রেট দ্বারা করা হবে। এছাড়া অন্য কোনো আইনে যদি কোনো নির্দেশনা দেওয়া থাকে বা কোনো দায়িত্ব কর্তব্য দেওয়া থাকে তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কি করবেন? সে দায়িত্ব কর্তব্য পালন করবেন। ধারা 12, 5, 35।
ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা, পুলিশ আইনের 5 ধারা, পিআরপি 35 বিধি। ধারা 22 ধারায় বলা হয়েছে মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। এখানে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্য কোনো জায়গার বাসিন্দা হলে হবে না। যে এলাকার বাসিন্দা হবেন সেই এলাকার জন্য তিনি কি হবেন, মফস্বল এলাকার জন্য তিনি জাস্টিস অব দি পিস নিয়োগ হতে পারবেন। ধারা 25-এ বলা হয়েছে পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। এখানে পদাধিকার বলে সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ আছেন তারা পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দি পিস। এছাড়া দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ বা যুগ্ম বিচারক যারা আছেন তারা কি নিজ নিজ এলাকার জন্য অর্থাৎ নিজ নিজ কর্মক্ষেত্রের জন্য কি জাস্টিস অব দি পিস, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28 দণ্ডবিধির অপরাধের বিচার কোন কোন আদালতে করতে পারেন? হাইকোর্ট বিভাগে করতে পারেন, দায়রা আদালতে করতে পারেন, যে কোনো আদালত সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অথবা অত্র আইন ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় যে তফসিলটা আছে, দ্বিতীয় তফসিলের 8 নং কলামে বর্ণিত যে কোনো আদালতে দণ্ডবিধির অপরাধের বিচার করা যেতে পারে। ধারা 28। ধারা 29-এর খ কিশোর অপরাধের বিচার। কিশোর অপরাধটা কত হতে হবে? 15 বছরের কম হতে হবে। আর যে তারিখে কিশোরকে কি করা হবে, আদালতে হাজির করা হবে, ওই তারিখে তার বয়স নির্ধারণ করতে হবে। আর এই কিশোর অপরাধের বিচার কে করতে পারবেন? এটা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। যদি মহানগর এলাকা হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, যদি মফস্বল এলাকা হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, কিশোর অপরাধের বিচার করতে পারেন। ধারা 29-এর খ। ধারা 31 হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত বা যুগ্ম দায়রা জজ কোন ধরনের দণ্ড দিতে পারেন, কোন ধরনের দণ্ড দিতে পারেন না? হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা আদালত মৃত্যুদণ্ড দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য সকল নথিপত্র কি করতে হবে, আপনার হাইকোর্ট বিভাগে অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে। তারপরে বলা হয়েছে যুগ্ম দায়রা জজ 10 বছরের অধিক কোনো কারাদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এই ধরনের কোনো কারাদণ্ড দিতে পারে না। তার মানে 10 বছরের কম যে কোনো কারাদণ্ড যুগ্ম দায়রা জজ কি করতে পারেন, দিতে পারেন। ধারা 35 বলা হয়েছে একই মামলায় যদি একাধিক অপরাধ হয়, দণ্ডবিধি আইনের 71 ধারায় বলা হয়েছে একই মামলায় যদি একাধিক অপরাধ হয় সেই অপরাধের ক্ষেত্রে কি করা যাবে, বিচার করা যাবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করা যাবে। ধারা 35 কত বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যদি হাজতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ কি করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ প্রথমে যদি 35-এর একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা অপরাধীকে বিচার শেষে যদি কি করা হয়, দণ্ড প্রদান করা হয়, কিন্তু সেই ব্যক্তি যদি পূর্বেই জেল হাজতে থাকে তাহলে জেল হাজতে যে কয়দিন ছিল সেই কয়দিন কি করতে হবে, দণ্ড থেকে বাদ দিতে হবে। আর 35-এর 2 বলা হয়েছে এখানে বাদ দেওয়ার সাথে সাথে কি করতে হবে, সে যদি অতিরিক্ত যদি ভোগ করে থাকে তাহলে তাকে তাৎক্ষণিক ছেড়ে দিতে হবে। এছাড়া দণ্ড প্রদানের ক্ষেত্রে যদি অর্থদণ্ড দেওয়া হয় সে অর্থদণ্ড কি করতে হবে, অতিরিক্ত জেল হাজত খাটার জন্য তাকে কি করতে হবে, ওই অর্থদণ্ড কি করতে হবে, মওকুফ করে দিতে হবে। ধারা 35-এর ক। ধারা 42 ধারায় বলা আছে জনগণ সাহায্য করতে বাধ্য। এখন যদি প্রশ্ন হয় জনগণ পুলিশ অফিসারকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, তাহলে 42 ফৌজদারি কার্যবিধি আইনের 42-এর ক ধারায় বলা হয়েছে কোনো অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে, যদি কোনো অপরাধীকে গ্রেফতার করার প্রয়োজন হয় তাহলে সেই অপরাধীকে গ্রেফতার করার ক্ষেত্রে যদি পুলিশ অফিসার যদি সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে পারবে। এছাড়া কোনো অপরাধী যদি পালিয়ে যাইতে চায়, গ্রেফতার করছেন, গ্রেফতার করার পর যদি সে পালিয়ে যাওয়ার যদি যদি উপক্রম হয় বা সে যদি পালিয়ে যেতে চায় তাহলে কি কি করতে পারেন, আপনি জনগণের সাহায্য নিয়ে তাকে তার পালানো কি রোধ করতে পারেন, সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। 42-এর খতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, যেমন ফৌজদারি কার্যবিধি আইনের 128 ধারায় বলা হয়েছে কি জনগণের সাহায্য নিয়ে কি করা যাবে, বেআইনি কোনো সমাবেশ কি করা যাবে, ছত্রভঙ্গ করা যাবে, বা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে কি করা যেতে পারে, জনগণের সাহায্য নিয়ে বেআইনি সমাবেশ বেসামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যেতে পারে। এই যে সাহায্যটা চাওয়া হয় এই সাহায্য কি এই 42 ধারা অনুযায়ী চাওয়া যেতে পারে, যে জনগণ কি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে পুলিশ অফিসারকে অথবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, বা সরকারি কোনো সম্পত্তির যদি ক্ষতি সাধন হয় সে ক্ষতি সাধন রোধ করার জন্য বা প্রতিরোধ করার জন্য যদি জনগণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। এছাড়া অন্যান্য খাল, রেলপথ, টেলিগ্রাম আরো বিভিন্ন যে সকল সম্পত্তি আছে এই সকল সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি জনগণের সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য।
আর জনগণ যদি সাহায্য না করে বা ইচ্ছাকৃত ভাবে যদি না করে, তাহলে জনগণ কি হবে? দণ্ডবিধি আইনের কত ধারায় বলেন? জনগণের সাহায্য দাবি করার পর জনগণ যদি সাহায্য না করে, দণ্ডবিধির কত ধারা অনুযায়ী অপরাধ হবে? একশো সাতাশি। দণ্ডবিধির 187 ধারা অনুযায়ী কি হবে? অপরাধ হবে যদি জনগণ সাহায্য না করে। আর পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট জনগণের কাছে সাহায্য চাইলো, কিন্তু জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? যে কোনো সময় এমসিকিউ আসতে পারে, যে কোনো সময় শর্ট প্রশ্ন আসতে পারে, 1 মার্কের 2 মার্কের প্রশ্ন স্বাভাবিক আসতে পারে। যে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট জনগণের কাছে সাহায্য দাবি করলো, কিন্তু আইনসঙ্গতভাবে জনগণ কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য নয়, আলোচনা করুন। বলেন, কোন কোন ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়? 42 ধারায় বলা আছে। এই স্যার, আসামির নাম ঠিকানা খুঁজে দিতে, মামলা সাক্ষ্য সংগ্রহ করে দিতে, ফেরালি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে, এগুলা করতে জনগণ বাধ্য নয়। জনগণ দুইটা ক্ষেত্রে বাধ্য, দুইটা ক্ষেত্রে বাধ্য নয়। একটা ক্ষেত্রে হলো জনগণ ফেরারি আসামির ঠিকানা, অর্থাৎ একজন আসামিকে খুঁজে পাওয়া যাইতেছে না, সে আসামি কোথায় বসবাস করে, কিভাবে বসবাস করে, কোন অবস্থায় আছে, এই অবস্থা জানার জন্য তার ঠিকানা খুঁজে দিতে জনগণ বাধ্য না। এখন আপনি চাকরি করেন, আমি চাকরি করি, সুন্দর কথা, ভালো কথা, আমরা দিন গেলে মাস গেলে পরিশ্রম করা হয়, প্রচুর পরিশ্রম হয়, তারপরে কি হয়? আমরা একটা বেতন পাই। এখন জনগণকে যদি ওই কাজে যদি লাগাই, ও তো সারাদিন, 1 দিন 2 দিন 5 দিন যদি এখন ওর ঠিকানা খুঁজতে যদি লাগে, ওর তো পারিশ্রমিক তখন তো সম্ভব না। আর ওর পাশে এভাবে খাটাখাটি করাও সম্ভব না। এক্ষেত্রে এই দিক দিয়ে জনগণ সাহায্য করতে বাধ্য না। আপনার ঠিকানা খুঁজে পাচ্ছে না, অথবা সাক্ষী, আপনার কোন অপরাধের তদন্ত করতেছেন, সেই অপরাধের তদন্ত করার ক্ষেত্রে যদি আপনার কোনো সাক্ষ্যর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি জনগণের সাহায্য করলে, জনগণ যদি উপস্থিত থাকে, কেউ যদি ওই বিষয়ে যদি জানে, সে বিষয়ে কি স্বাক্ষর দিতে পারে, কিন্তু সাক্ষী সে খুঁজে দিতে পারে না, খুঁজে দেওয়ার জন্য সে বাধ্য না। আমি জানি, আপনি জানেন সে বিষয়টি, আমি কি করলাম? আপনার থেকে জেনে নিলাম, বা আপনাকে সাক্ষী হিসেবে আমি গ্রহণ করলাম, এটা আপনার অধিকার আছে, আপনি নিতে পারেন। কিন্তু যে বিষয়টা সে জানে না, সেই বিষয়টা সে সংগ্রহ করে দিতে বাধ্য নয়। অর্থাৎ কোনো মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে দিতে জনগণ বাধ্য নয়, অথবা ফেরারি কোনো আসামির ঠিকানা খুঁজে দিতেও জনগণ বাধ্য নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা। ধারা 43, এখানে জনগণ যদি জনগণের কাছে আইনসঙ্গত কোনো কাজ করার ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে, তাহলে জনগণ যদি জনগণের কাছে সাহায্য দাবি করে, তাহলে যে ব্যক্তি অপর ব্যক্তির কাছে সাহায্য দাবি করবে, সেই ব্যক্তি কি ওই সাহায্য দাবিকারী ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য থাকবে। এখানে অবশ্যই কাজটি আইনসঙ্গত হতে হবে এবং আইনানুগ কাজ হতে হবে। আইনানুগ কাজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সাহায্য দাবি করে, যেমন জনগণ ফৌজদারি কার্যবিধি আইনের 78 79 ধারা অনুযায়ী গ্রেপ্তার কার্যক্রমের ক্ষেত্রে কি করতে পারেন? পরোয়ানা কার্যকরী করার জন্য যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন, বা তাদের উপর যখন পরোয়ানা নির্দেশিত করা হয় 77 78 ধারা অনুযায়ী, তারা কি করতে পারেন? সেই নির্দেশিত পরোয়ানা অনুযায়ী অপরাধী ব্যক্তিদেরকে কি গ্রেপ্তার করতে পারেন। এখন এই গ্রেপ্তার করার ক্ষেত্রে যদি কোনো জনগণের সাহায্য দাবি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43। ধারা 44, 44 ধারা 44-1, 44 নয়, ধারা 44-1, একে বলা হয়েছে জনগণ কিছু অপরাধ সম্পর্কে খবর দিবেন। কি করবেন? খবর দিবেন। এখন খবর দেওয়ার কথা কোথায় বলা হয়েছে? দণ্ডবিধি আইনে। যদি খবর না দেয়, এখন জানা গেল ফৌজদারি কার্যবিধি আইনে 44, ফৌজদারি কার্যবিধি আইনে 44-1, 45-1 ধারা অনুযায়ী জনগণ পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে অপরাধের সম্পর্কে খবর দেবেন, বা কোথাও অপরাধ সংঘটিত হবে সেই সম্পর্কে খবর দেবেন, বা কোথাও অপরাধ সংঘটিত হয়ে গেছে সেই সম্পর্কে খবর দিবেন, বা কোথাও অপমৃত্যু হয়েছে, কোথাও খুন হয়েছে, কোথাও ডাকাতি হয়েছে, কোথাও দস্যুতা হয়েছে, বা কোথাও অপরাধ হবে, এই বিষয়ে কোনো ষড়যন্ত্র হইতেছে, এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হইতেছে, এই বিষয়ে কোনো মানে লোকজন সমবেত হয়েছে, কথা বলতেছে যে কোথাও ডাকাতি করবে, এই করবে, সেই করবে, এই বিষয়টি কোনো ব্যক্তি যদি জানে, তাহলে সেই ব্যক্তি ফৌজদারি কার্যবিধি আইনের 44 এবং 45 ধারা অনুযায়ী পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জানাইতে বাধ্য। যদি না জানায়, তাহলে ওই ব্যক্তির অপরাধটা কত ধারায় মনে আছে? কি কইছেন আবার, কোন আবার?
কোনো ব্যক্তি অপরাধ সম্পর্কে জানার পর, অপরাধ ঘটবে বা অপরাধ ঘটেছে বা অপরাধ ঘটার সম্ভাবনা আছে, এরূপ জানার পর ওই ব্যক্তি যদি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে অথবা সরকারি অফিসার বা কর্মচারীকে একশো যদি তিরানব্বই 193 আর 203 203 প্রথম কথা হলো যদি সংখ্যা না দেয়, শাস্তি দণ্ডবিধি 176। আর যদি এই বিষয়ে মিথ্যা সংবাদ দেয় তাহলে শাস্তি 177। আর যদি ইচ্ছাকৃত ভাবে দিতে যদি ত্রুটি করে তাহলে অপরাধ 202। কত? 202। আর ইচ্ছাকৃত ভাবে যদি মিথ্যা সংবাদ দেয় তাহলে 203। কথা বোঝা গেল? বোঝা গেছে স্যার। 44 45 ধারা 46। 44 45 থেকে এখানে প্রশ্ন হবে না, প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ধারা 46। 46 ধারায় এখানে বলা আছে গ্রেপ্তার। গ্রেপ্তার কি? গ্রেপ্তারের পদ্ধতি কি? একজন ব্যক্তি যখন অপরাধ করে, অপরাধ করার পর সে যদি পলায়ন করে, পলায়ন করার পর সেই অপরাধী ব্যক্তিকে পুলিশ অফিসার অথবা একজন এএসআই অথবা একজন ক নামক ব্যক্তি বা একজন ক নামক অফিসার অথবা একজন সাব ইন্সপেক্টর অথবা ক নামক একজন সাব ইন্সপেক্টর ওই অপরাধী ব্যক্তিকে কি পদ্ধতি অবলম্বন করে বা কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে গ্রেপ্তার করবেন বর্ণনা করুন বা আলোচনা করুন। এখন গ্রেপ্তার ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা পিআরবি 316 বিধি। যেখানে গ্রেপ্তার সেখানে পিআরবি 316 বিধি। এখন গ্রেপ্তার বলতে কি বোঝায়? গ্রেপ্তার কি? গ্রেপ্তার বলতে বোঝায় কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে সরকারি হেফাজতে নেওয়া অথবা সরকারের নিকট নেওয়াকে কি বলা হয়? গ্রেপ্তার বলা হয়। কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করে অথবা হরণ করে সরকারি হেফাজতে বা ব্যক্তি হেফাজতে নেওয়াকে কি বলা হয়? গ্রেপ্তার বলা হয়, পিআরবি 316 বিধি। এখন গ্রেপ্তারের পদ্ধতি কয়টি? তিনটি। গ্রেপ্তারের পদ্ধতি তিনটি। কি কি? এক, ধারা 46-এর একে বলা হয়েছে কথা বা কার্য দ্বারা, কথা বা কাজের মাধ্যমে ওই অপরাধী ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করবেন। ধারা 46-এর এক। যদি কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার করা সম্ভব না হয় তাহলে কি তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে। এখন কথা বা কার্য দ্বারা কিভাবে গ্রেপ্তার করবেন? এখন আপনি যদি গণ্যমান্য কোনো ব্যক্তিকে বলেন যে ভাই আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনি অপরাধ করছেন, সেই অপরাধের বিরুদ্ধে কি হয়েছে? গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আপনার নামে পরোয়ানা ইস্যু হয়েছে, আপনি আমাদের সাথে চলেন। এখন যদি লোক ভদ্র হয়, লোক যদি অতিশয় ভদ্র হয় বা মানে শিক্ষিত লোক যদি হয় বা স্বনামধন্য বা এই নামি দামি যদি লোক হয়, সে কি করবে? আপনার সাথে চলে যাবে। ঠিক আছে। আর যদি মনে করেন যে ছিচকা চোর হয়, প্রতিনিয়ত অপরাধ করে, এরূপ যদি ব্যক্তি হয় তাহলে সে কি পলায়নের চেষ্টা করবে। তাহলে আপনার কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তখন আপনি কি করবেন? তার দেহ স্পর্শ করে অর্থাৎ তার হাত ধরবেন। তার হাত ধরে মনে করেন যে তাকে কি গ্রেপ্তার কার্যক্রম করে সম্পন্ন করবেন। দিয়ে বলা হয়েছে আসামি যদি গ্রেপ্তারে যদি বাধা দেয় তাহলে সকল প্রকার কৌশল অবলম্বন করবেন। এখন আসামি যদি গ্রেপ্তারে বাধা দেয় আপনি কি কি কৌশল অবলম্বন করতে পারেন? এখন আসামি যদি গ্রেপ্তারে যদি বাধা দেয়, ওকে আপনি গ্রেপ্তার করে কি করতে পারেন? আপনি হ্যান্ডকাপ লাগাইতে পারেন, রশি দিয়ে বাঁধিয়ে নিতে পারেন। অন্যান্য কোনো প্রয়োজন যদি অন্যান্য কোনো পন্থা যদি অবলম্বন করে সে পন্থা আপনি কি করতে পারেন? অবলম্বন করতে পারেন। তাহলে ধারা 46 রেখে বলা হয়েছে কোনো অপরাধী ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে তার দেহ স্পর্শ করে অথবা কথা বা কার্য দ্বারা কি করতে হবে? গ্রেপ্তার করতে হবে। কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার সম্ভব না হয় তাহলে তার দেহ স্পর্শ করতে হবে। দিয়ে বলা হয়েছে অপরাধী ব্যক্তি যদি পালানোর চেষ্টা করে বা গ্রেপ্তারে যদি বাধা দান করে তাহলে তাকে কি করতে হবে? সকল প্রকার কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করতে হবে। তিনে বলা হয়েছে আপনি যে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করবেন সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় যদি অপরাধহীন হয় তাহলে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না? তার মৃত্যু ঘটাইতে পারবেন না। ধারা 46-এর 3। তাহলে ধারা 46-এর 3 অনুযায়ী বোঝা যায় যে অপরাধী ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দণ্ডনীয় হয় তাহলে কি সে অপরাধী ব্যক্তি কি মৃত্যু ঘটানো যাবে? না। আপনি কখনোই কোনো অপরাধীর মৃত্যু ঘটাবেন না, কারণ মৃত্যু ঘটানো আপনার আমার দায়িত্ব বা কর্তব্য না। আমাদের দায়িত্ব কর্তব্য হলো একজন অপরাধীকে গ্রেফতার করা, অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। এখন আদালত অপরাধীর বিচার করছে কি? মৃত্যুদণ্ড দিয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
তাই বলে কি আপনি অপরাধীকে মেরে ফেলবেন? এটা কখনোই আমার আমার আপনার দ্বারা কাম্য না। এটা কখনোই করা যাবে না, এ কথা বলাও নাই যে আপনি তাকে মেরে ফেলবেন। এখানে শুধু নিষেধ করা আছে যে মেরে ফেলা যাবে না, কিন্তু বলে নাই যে আপনি মেরে ফেলতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি একজন মানুষ হিসেবে, আমি একজন মানুষ হিসেবে একজন অপরাধী ব্যক্তিকে আমি মেরে ফেলতে পারি না, আমি তাকে বিচারের জন্য সোপর্দ করতে পারি। আর তার যদি আগে যদি বিচার হয় তাহলে তার বিচারটা ভোগ করার জন্য, তার অপরাধের শাস্তি ভোগ করার জন্য তাকে আমরা কি করতে পারি? আদালতের নিকট বা সরকারি হেফাজতে তাকে নিয়ে যাইতে পারি, কিন্তু মেরে ফেলতে পারি না। মেরে ফেলার অধিকার আমার আপনার কারোরই নাই। ধারা 47, এখন মনে করেন ক নামক একজন অপরাধী, তাকে গ্রেপ্তার করতে গেছে মনে করেন যে একজন সাব ইন্সপেক্টর অথবা একজন এএসআই, কিন্তু ক নামক ব্যক্তি বা অপরাধী কি করছে, কোনো একটা আবদ্ধ স্থানে লুকায়িত হয়েছে বা কোনো একটা আবদ্ধ স্থানে কি পলায়ন করছে। এখন ওই অপরাধীকে গ্রেপ্তারের পদ্ধতি বর্ণনা করুন। এখন গ্রেপ্তারের পদ্ধতি এখানে ধারা 47 থেকে একদম মনে করেন যে 52-53 ধারা পর্যন্ত চলে যাবেন। গ্রেপ্তারের পদ্ধতি 50 পর্যন্ত, কিন্তু গ্রেপ্তার করার পর আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর তার দেহ কি করতে হবে? তল্লাশি করতে হবে 51-52 ধারায়। আর দেহ তল্লাশি করার পর যা কিছু পাওয়া যাবে 53 ধারা অনুযায়ী তার জব্দ তালিকা প্রস্তুত করে কি করতে হবে? ওই অপরাধী ব্যক্তিকে বা ওই আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে আপনি যে কোর্টে বা যে আদালতে হাজির করবেন, সেই আদালতে ওই হেফাজতকৃত যে মালামাল থাকবে সেই মালামাল প্রেরণ করতে হবে। সেই আদালতের নিকট বা আদালতের যে অফিসার থাকবেন সেই অফিসারের নিকট কি করতে হবে? আপনার এই মালামাল প্রেরণ করতে হবে। এখন ধারা 47, কোনো অপরাধী ব্যক্তি যদি কোনো আবদ্ধ স্থানে যদি প্রবেশ করে, তাহলে ওই স্থানের মালিকের অনুমতি নিয়ে, মালিকের অনুমতি নেবেন এবং মালিক তাকে প্রবেশ করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করবেন, এবং সেই যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে কি করবেন? তিনি সেখানে প্রবেশ করবেন। ধারা 47। ধারা 48, 48-এ বলা হয়েছে প্রবেশের যদি অনুমতি না দেয়, আপনি অনুমতি চাইলেন, ওই ব্যক্তি বাসার মালিক হোক বা আবদ্ধ স্থানের মালিক হোক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হোক বা রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি হোক বা কেয়ারটেকার হোক, যে হোক না কেন, ওই ব্যক্তি যদি আপনাকে প্রবেশের অনুমতি না দেয়, আপনি তো আসামিকে গ্রেপ্তার করবেন, সেখানে আপনি আসামিকে রেখে আসতে পারেন না। কারণ আপনি সারাদিন সারা ডিউটি করার পর আপনি আলাদা একটা টাইমে, আপনার নিজস্ব টাইমে কি আসামিকে গ্রেপ্তার করতে যাবেন, সেক্ষেত্রে আসামিকে অবশ্যই আপনি রেখে আসবেন না। আর একজন আসামিকে গ্রেপ্তার করা খুবই কঠিন একটা বিষয়। এখন অপরাধীকে যখন আপনি গ্রেপ্তার করতে যাবেন, তখন কি আপনি গ্রেপ্তার করে নিয়ে আসবেন। সেই জন্য আপনার আইনে বলা আছে, যদি প্রবেশে যদি আপনি বাধার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি আইন 48 ধারা অনুযায়ী সেই ঘর বা সেই ঘরের জানালা দরজা যাই হোক না কেন, আপনি ভেঙেচুরা সেখানে কি করতে পারবেন? আবদ্ধ স্থানে বা কক্ষে কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন। প্রবেশ করে সেই অপরাধী ব্যক্তিকে আপনি সেখানে গ্রেপ্তার করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখনই আপনি কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করবেন বা কোনো ঘরে বা কোনো কক্ষে বা কোনো বাড়িতে যখন প্রবেশ করবেন, আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে সেই বাড়িতে মহিলা থাকতে পারে, অথবা এমন কোনো মহিলা থাকতে পারে যে নারী পরহেজগার। সাধারণত মানুষের সামনে সে কখনো আসে না, বা জনসম্মুখে কখনো যায় না, মানুষের সাথে কথা সাধারণত বলে না, এই জাতীয় যদি কোনো নারী বা কোনো মহিলা যদি থাকে, তাহলে ওই নারী বা মহিলাকে অন্য কোনো রুমে বা কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। প্রথমে অনুরোধ করবেন, যদি অনুরোধ না শোনে, তাহলে কোনো নারী পুলিশ যদি থাকে বা অন্য কোনো নারী যদি থাকে, সেই নারীর দ্বারা কি করবেন? ওই রুম থেকে, যে রুমে অপরাধী পলাইছে, সে রুমে যদি কোনো নারী থাকে পরহেজগার, সেই নারীকে কি করতে হবে? অন্য কোনো কক্ষে বা অন্য কোনো রুমে সরায় দিতে হবে বা সরিয়ে দেওয়ার জন্য সুযোগ দিতে হবে। তারপর ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। এখন আপনি 47 ধারায় ঢুকলেন, 48 ধারায় বাধার সম্মুখীন হলেন, তাও ঢুকলেন, 49 ধারায় সুন্দর করে ঢোকার পরে কি অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পর আপনি বের হবেন। বের হওয়ার সময় যদি ওই অপরাধী ব্যক্তির কোনো ব্যক্তি অথবা তার প্রতিবেশী বা তার আত্মীয় স্বজন যদি কি করে, দরজা জানালা যদি লাগায় দেয়, তখন কি আপনি আসামিকে ছেড়ে চলে আসবেন? ছেড়ে তো চলে আসারও সম্ভব না, কারণ দরজা জানালা বাইরে থেকে যদি লাগানো থাকে, তাহলে কি করতে হবে? আপনার আবার একই কথা, 49 ধারা অনুযায়ীও আপনি দরজা জানালা ভেঙে বাহির হতে পারবেন। কি হতে পারবেন? 48 ধারায় ভেঙে প্রবেশ করতে পারবেন। প্রবেশের ক্ষেত্রে শুধু পরহেজগারী লক্ষ্য রাখতে হবে। আর 49 ধারা তো লক্ষ্য রেখে তো ঢুকলেন 48 ধারায়, তারপর তো আর কোনো নারী নাই, গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করছেন, এখন আটকা পড়লেন 49 ধারায়। আবার একই কথা বলা আছে, দরজা জানালা ভেঙে আপনি বাহির হতে পারবেন। ধারা 49। ধারা 50, একজন অপরাধী ব্যক্তিকে যখনই আপনি গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করতে হবে, তার বেশি বা অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 50। এখন মনে করেন যে একজন অপরাধী ব্যক্তিকে আপনি বললেন যে ভাই চলেন, সে আপনার সাথে যাইতেছে, এখন যাওয়ার উপরে আপনি 2-3টা চর থাপ্পড় কিল ঘুষি মারা দিলেন, এটা কাম্য নয়। কারণ
আপনার গ্রেপ্তার করার ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকুই করবেন। অথবা একজন আপনার সাথে যেতেছে, একজন সম্মানী ব্যক্তি, তাকে আপনি কি করলেন, হ্যান্ডকাপ পরালেন, এটাও কাম্য নয়। আপনি একটা রশি লাগালেন, সেটাও কাম্য নয়। বা কোনো নারী মানুষকে কি করলেন, আপনি রশি লাগালেন, আপনি হ্যান্ডকাপ লাগালেন, এগুলাও কি করা যাবে না। তাহলে 50 ধারায় বলা আছে, একজন অভিযুক্ত ব্যক্তিকে বা অপরাধী ব্যক্তিকে বা আসামিকে যখন আপনি গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকুই বল প্রয়োগ করবেন, তার অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51, পুরুষ ব্যক্তির দেহ তল্লাশি বা দেহ তল্লাশি। যখন কোনো পুরুষ ব্যক্তির দেহ তল্লাশি করবেন তখন কি করতে হবে? ওই পুরুষ ব্যক্তির দেহ তল্লাশি করার ক্ষেত্রে যে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনি তার দেহ তল্লাশি করতে পারবেন। ধারা 52, কোনো নারীর দেহ তল্লাশি করার ক্ষেত্রে এখন আপনি যদি কোনো অপরাধী যদি নারী হয়, সেই অপরাধীকে যদি গ্রেপ্তার করেন, তাহলে গ্রেপ্তার করে তাকে থানা হেফাজতে রাখার জন্য কি করতে হবে? তার শরীর তল্লাশি করতে হবে। এই তল্লাশি করার ক্ষেত্রে কোনো নারী পুলিশ দ্বারা তল্লাশি করাতে হবে, অথবা কোনো নারী পুলিশ যদি না থাকে তাহলে অন্য কোনো নারী দ্বারা ওই অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী নারীর কি করতে হবে? দেহ তল্লাশি করতে হবে। দেহ তল্লাশি করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ওই দেহ তল্লাশির স্থানে কোনো পুরুষ ব্যক্তি বা কোনো পুরুষ পুলিশ কি করা যাবে না, উপস্থিত থাকা যাবে না। ধারা 52। ধারা 53তে বলা হয়েছে তল্লাশি করার পর, এখানে 51 ধারা অনুযায়ী যে আপনি তল্লাশি কার্যক্রম সম্পন্ন করলেন, এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করার পর যদি কি আপনি কোনো অস্ত্রশস্ত্র পান বা কোনো অবৈধ অস্ত্রশস্ত্র যদি পান, তা কি করতে পারবেন? আপনি হেফাজতে নিতে পারবেন। এছাড়া নারীর 52 ধারাতে নারীর দেহ তল্লাশি করার কথা বলা হয়েছে। ও 51 ধারাতে দেহ তল্লাশি করার ক্ষেত্রে ওই পুরুষ ব্যক্তির দেহ তল্লাশি করার ক্ষেত্রে পরিধেয় ব্যস্ত, অর্থাৎ এই যে আপনার পাঞ্জাবি আছে আর মনে করেন যে প্যান্ট আছে, পাঞ্জাবি প্যান্ট বা লুঙ্গি যাই কিছু পাবেন না কেন, এই পাঞ্জাবি প্যান্ট লুঙ্গি অর্থাৎ শার্ট প্যান্ট ব্যতীত, পরিধেয় বস্ত্র ব্যতীত যা কিছু পাওয়া যাবে পুরুষের, যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসে আপনি হেফাজতে নিতে পারবেন। হাতের আংটি হোক, চশমা হোক, যাই কিছু অন্যান্য কোনো জিনিস যদি থাকে তার শরীরে, প্রত্যেকটা জিনিস আপনি হেফাজতে নিতে পারবেন। কিন্তু নারীর দেহ তল্লাশি করার ক্ষেত্রে 52 ধারা অনুযায়ী নারীর হাতের বালা, শঙ্খ, চুড়ি, কানের দুল কোনো কিছু আপনি খুলে নিতে পারবেন না। 53, অবৈধ অস্ত্রশস্ত্র যদি আপনি পান তাহলে সেটা হেফাজতে নিতে পারবেন। তালিকা প্রস্তুত করবেন, তালিকা প্রস্তুত করার পর একটা কপি অপরাধী ব্যক্তিকে দেবেন, আর একটা কপি কি করবেন? আদালতে ওই মালামাল সহ বা অস্ত্র সহ বা অবৈধ অস্ত্র সহ, আপত্তিকর অস্ত্র সহ কি করবেন? আদালতে বা কোর্টে বা কোর্ট অফিসারের নিকট প্রেরণ করে দেবেন। ধারা 53। ধারা 54। 54 ধারায় পুলিশের বিশাল ক্ষমতা। 54 ধারায় 54(1) ধারা 54(1) 54(1) ধারায় বলা হয়েছে যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আসলে এখানে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা থেকে 67 ধারা পর্যন্ত, 54 ধারা থেকে 67 ধারা পর্যন্ত বিনা পরোয়ানায় গ্রেপ্তার সংক্রান্ত আলাপ আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে? ধারা 54(1) থেকে ধারা 67 পর্যন্ত। কারণ 54 ধারায় যে কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। 55 ধারায় থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, সেটা মেট্রো এলাকা হোক বা মফস্বল এলাকা হোক, যে কোনো এলাকায় হোক না কেন, যে কোনো এলাকার যে কোনো থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, তিনি তার নিজ এলাকায় বা নিজ থানা এলাকায় কি করতে পারবেন? যে কোনো সময় 3 শ্রেণীর ব্যক্তিকে, বা 3 শ্রেণী না, সাধারণত 2 শ্রেণীর, কিন্তু লোক 3টা, এই 3 শ্রেণীর ব্যক্তিকে কি করতে পারবেন? যে কোনো সময় যে কোনো ভাবে তিনি গ্রেপ্তার করতে পারবেন, যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবেন। 56 ধারায় বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোক অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা হোক, তিনি অধস্তনকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 57-তে বলা হয়েছে আমলের অযোগ্য অপরাধ করে পুলিশের উপস্থিতিতে এরূপ যে কোনো ব্যক্তিকে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। 58-তে সারা বাংলাদেশ অনুসন্ধান গ্রেপ্তার করা যায়। 59-এ কি জনগণ গ্রেপ্তার করতে পারেন, যেখানে জনগণ পারেন সেখানে পুলিশ অফিসার অবশ্যই পারেন। তো ধারা 54-তে বলা হয়েছে কোন কোন ব্যক্তিকে বা কোন ধরনের ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 54(1) এর প্রথম কোটেশনটা হলো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত, আমলযোগ্য অপরাধ করছে, আমলযোগ্য অপরাধ করবে বা আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করছে এরূপ কোনো অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি, যাকে সন্দেহ করা হয় বা যাকে সন্দেহ করা যায় বা বিশ্বাস করা যায় যে ও এই অপরাধটা করছে বা করবে বলে মনে হয়, যদি এরূপ বিশ্বাস করার মতো কারণ থাকে, তাহলে ওই ব্যক্তিকে কি করা যায়? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। কে গ্রেপ্তার করতে পারেন? পুলিশের যে কোনো অফিসার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 54(1) প্রথম। দ্বিতীয় বিষয়টি হলো যার নিকট
যুক্তিসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়। অর্থাৎ কোনো ব্যক্তির নিকট যদি সকাল 9টা থেকে মনে করেন বিকাল 5টা 6টা পর্যন্ত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়, তাহলে মনে করা যায় যে হয়তো সকালে গেছে কাজ করতে, এখন সন্ধ্যার দিকে কাজ শেষে সে বাসায় ফিরতেছে। এখন কোনো ব্যক্তির নিকট যদি রাত 10টার পরে, 11টার পরে, 12টার পরে বা রাত 2টার পরে হাতুড়ি পাওয়া যায়, তারপরে যে করাত, তারপর আরো কি কি আছে, এই সকল যন্ত্রপাতি বর্তমান যে প্রেক্ষাপট, এই এই প্রেক্ষাপটে যদি এই সকল জিনিস যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা মনে করতে পারি এই ব্যক্তি কোনো অপরাধ করার জন্য কি করতেছে, প্রস্তুতি নিতেছে, না হলে কোনো অপরাধ করতেছে, না হলে কোনো অপরাধ করার জন্য বা কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য অগ্রসর হচ্ছে। তাহলে এই ব্যক্তিকে কি করা যাবে? গ্রেপ্তার করা যাবে। কি করতে পারবেন? পুলিশের যে কোনো অফিসার ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 54 এর দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয়, তৃতীয়, সরকার কর্তৃক ঘোষিত অপরাধী, অর্থাৎ সরকার যে ব্যক্তিকে অপরাধী হিসেবে ঘোষিত করেছে বা ঘোষণা দিয়েছে, এরূপ ঘোষণাকৃত ব্যক্তি বা ঘোষিত ব্যক্তিকে পুলিশ অফিসার যে কোনো সময় গ্রেপ্তার করতে পারেন। ধারা 54 বলা হয়েছে চোরাই মাল, যে ব্যক্তি নিকট চোরাই মাল পাওয়া যায়, অর্থাৎ দণ্ডবিধি আইনের 410 ধারা থেকে 414 ধারা পর্যন্ত, 410 চোরাই মাল, 411 চোরাই মাল যে অসাধুভাবে গ্রহণ করে, 412 বলা হয়েছে ডাকাতির মালামাল যে অসাধুভাবে গ্রহণ করে, ধারা 413 চোরাই মাল যে ক্রয় বিক্রয় করে, বা ধারা 414, এখানে 14তে বলা হয়েছে চোরাই মাল যে আহ হস্তান্তর বা নষ্ট করার ক্ষেত্রে বা গোপন করার ক্ষেত্রে যে ব্যক্তি সহায়তা করে তাকে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। অর্থাৎ যার নিকট চোরাই মাল পাওয়া যায় তাকে কি করা যায়? পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। ধারা 54(1)(4। চতুর্থ বিষয়, পঞ্চম বিষয়টি হলো, যে ব্যক্তি পুলিশের কাজে বাধা দান করে, 5-এ পুলিশ, 4-এ চোরাই মাল, 5-এ পুলিশ। পুলিশের কাজে যে ব্যক্তি বাধা দান করে তাকে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। কত ধারায়? কত ধারায় গ্রেপ্তার করা যায়? ধারা 54(1)। এখানে এখন পুলিশের কাজে বাধা দান, এখানে কত? দণ্ডবিধি আইনের 186 কি বলা আছে? সরকারি কর্মচারীকে তার কার্যাবলী সম্পাদনে যদি বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। এছাড়া দণ্ডবিধির আরো বিভিন্ন জায়গায় বলা আছে, যদি সরকারি কর্মচারীকে, যেমন ফৌজদারি দণ্ডবিধি আইনের 152 ধারায় বলা আছে, যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যদি পুলিশ অফিসারকে যদি বাধা দেয় অথবা আক্রমণ করে, তাহলে কি করা যায়? গ্রেপ্তার করা যাবে, তাদেরকে গ্রেপ্তার করা যাবে। তারপরে কত ধারায় বলা আছে? 300 কত? 352। সরকারি কর্মচারীকে যদি বল প্রয়োগ করে অথবা আক্রমণ করে, সেক্ষেত্রেও কি করা যাবে? তাদেরকে গ্রেপ্তার করা যাবে। ঠিক আছে, মনে পড়ে? ধারা 54(1)(এর তাই বলা হয়েছে, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী হতে যে ব্যক্তি বা যে কর্মকর্তা কি করে? পলায়ন করে, এরূপ ব্যক্তিকে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। এরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়। দণ্ডবিধি আইনের 136-এ কি বলা হয়েছে? দণ্ডবিধি 136-এ 136-এ বলা হয়েছে, সামরিক বাহিনীর কোনো অফিসার বা কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি পলায়ন করে, আর সেই পলায়নকৃত অফিসার বা ব্যক্তিকে যে ব্যক্তি আশ্রয় করে, সে ব্যক্তি কি করা যাবে? সে ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে। কত ধারায়? 136 ধারায়। ধারা 54(1)(7)। সাথে বলা হয়েছে, বাংলাদেশের বাহিরে অপরাধ করে যদি কোনো ব্যক্তি দেশে আসে, অর্থাৎ বিদেশ, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, তারপরে মনে করেন যে কুয়েত, কাতার, এই সকল যে রাষ্ট্র আছে, অর্থাৎ বাংলাদেশের বাইরে, সেটা ইন্ডিয়াও হতে পারে, মায়ানমার হতে পারে, ভুটান হতে পারে, নেপাল হতে পারে, মালদ্বীপ হতে পারে, অর্থাৎ বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে দেশে ফিরে আসে, তাহলে ওই ব্যক্তিকে কি করা যাবে? বিচারের সাথে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 54(1)(এর সপ্তম বিষয়। অষ্টম বিষয়টা হলো, কোনো মুক্তিপ্রাপ্ত আসামি যদি ফৌজদারি কার্যবিধি আইনের 565(3) উপধারা যদি লঙ্ঘন করে, তাহলে ওই অপরাধী ব্যক্তিকে কি করা যায়? গ্রেপ্তার করা যায়। অর্থাৎ 565(3) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে
সরকার কোনো শর্তে বা বিনা শর্তে যদি মুক্তি দান করে, সেই মুক্তি দানের ক্ষেত্রে যদি বলা হয় যে আপনি এই যে আপনার বাড়ি আছে, এই বাড়ি ছাড়া আপনি অন্য কোথাও যাবেন না বা অন্য কোথাও গমন করবেন না, এই ব্যক্তি যদি কি করে, সেই তার যদি স্থান বা তার যদি ঠিকানা যদি পরিবর্তন করে, সে নিজ এলাকা ব্যতীত যদি অন্য এলাকায় যদি চলে যায়, তাহলে তাকে কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, ধারা 54 অষ্টম বিষয়। নবম বিষয় হলো, যদি কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপর কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কোনো অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য যদি কি করেন, অনুরোধ পত্র জানান, তাহলে তাকে কি করা যাবে, সেই অনুরোধ পত্র অনুযায়ী গ্রেপ্তার করা যাবে। কিন্তু এখানে অনুরোধ পত্র অনুযায়ী গ্রেপ্তার করার ক্ষেত্রে অবশ্যই অপরাধের বিবরণ থাকতে হবে, আসামির নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে, কোথায় আছে, কি অপরাধ, কি জন্য গ্রেপ্তার করতে হবে, এই প্রকৃতি বা বিস্তৃতি বা বিবরণ কি করতে হবে, অবশ্যই অনুরোধ পত্রের মধ্যে উল্লেখ থাকতে হবে। ধারা 54 নবম বিষয়। ধারা 55 বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিজ এলাকায় কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় কোন কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। যদি কখনো প্রশ্ন হয় যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক গ্রেপ্তারের ক্ষমতা আলোচনা করুন বা বর্ণনা করুন, যদি বলা হয় যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তার নিজ এলাকায় গ্রেপ্তারের ক্ষমতা বর্ণনা করুন বা একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গ্রেপ্তারে ক্ষমতা আলোচনা করুন, তখন কি এক কথায় 55 বেশি দেওয়ার দরকার নাই। 54 তো সবাই পারে, কনস্টেবল থেকে শুরু করে A to Z সবাই গ্রেপ্তার করতে পারে, সেখানে থানার অফিসার ইনচার্জও পারে। কিন্তু যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শুধু ইন্ডিকেট করে দেয়, তাহলে অবশ্যই 55 ধারা দেবেন, অন্য কোনো ধারা দেওয়ার প্রয়োজন নাই। অন্য কোনো ধারা দেওয়ার কি প্রয়োজন নাই। তাহলে 55 বলা হয়েছে 1 যে আমলযোগ্য অপরাধ করে বা আমলযোগ্য অপরাধ করবে, এরূপ অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি নিজেকে আত্মগোপন করে রাখে, অর্থাৎ প্রস্তুতি নিয়ে রাখে, বা এমন ভাবে অপরাধ করবে যেন কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে যে আমি অপরাধটা করব। এই অপরাধটা যদি আমলযোগ্য অপরাধ হয়, এই আমলযোগ্য অপরাধ করার জন্য যদি সাবধানতা যদি অবলম্বন করে অথবা নিজেকে যদি আত্মগোপন করে রাখে, তাহলে ওই ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 খতে বলা হয়েছে, থানা এলাকার মধ্যে যে সকল ব্যক্তির প্রকাশ্য জীবিকা নির্বাহ নাই অথবা সে কিভাবে জীবিকা নির্বাহ করে সেই বিষয়ে যদি তার কাছে কোনো মন্তব্য যদি না থাকে, তার কাছে যদি কোনো কারণ না থাকে, সে যদি কারণ যদি বলতে না পারে, তাহলে ওই সকল ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। গ্রামাঞ্চলে সাধারণত বিভিন্ন ধরনের লোক দেখা যায়। তাদের ভিতরে এক শ্রেণীর লোক থাকে যারা কি করে, যারা বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, দস্যুতা এই সকল অপরাধের সাথে কি সম্পৃক্ততা থাকে। এই সকল ব্যক্তি কি করে, সারাদিন মনে করেন শুয়ে বসে ঘুম পাড়ে, আর রাত্রের বেলায় তাদের কি করে, কার্য হাসিল করে। এখন এই সকল ব্যক্তি কি কাজ করে, কি করে না করে, কোনো ব্যক্তি বুঝতে পারে না, কারণ বোঝা সম্ভব না। কারণ তারা যদি রাত্রে চুরি করে, রাত্রে ডাকাতি করে, রাত্রে দস্যুতা করে, এটা সাধারণ মানুষ জানার কথাও না বা বোঝার কথাও না। এখন ওই ব্যক্তিকে যদি বলা যায় যে ভাই তুই কোনো কাজ করিস না, দিনের বেলা খাইস দাস ঘুমাইস, তাহলে তুই কি কাজ করিস, তুই কিভাবে, তোর এই যে বাচ্চা কাচ্চা আছে, তোর বউ আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, এদেরকে তুই কিভাবে খাওয়া দাওয়া করাইস, তোর কাজটা কি বা তোর ইনকাম সোর্স কি, তোর ইনকামের পন্থা কি, এই বিষয়ে যদি প্রশ্ন করা হয়, সে যদি সঠিক উত্তর বা সঠিক জবাব যদি দিতে না পারে, তাহলে ওই সকল ব্যক্তিকে বা ওই ধরনের ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 খ। গতে বলা হয়েছে, অভ্যাসগত ডাকাত, গৃহ ভঙ্গকারী, বলপূর্বক সম্পত্তি গ্রহণকারী, এই সকল ব্যক্তি যারা আছেন, চোরাই মাল গ্রহণকারী আছেন, অভ্যাসগতভাবে যারা আঘাত দান করে, যারা ভীতি প্রদর্শন করে, এই সকল ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 55 PRB 316 বিধি, যেখানে গ্রেপ্তার সেখানে PRB 316 বিধি। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা ধারা 55 PRB 316 বিধি। ধারা 56 ধারা 56 বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোক, মামলা তদন্তকারী কর্মকর্তা হোক, যে কর্মকর্তাই হোক না কেন, তিনি অধস্তন কোনো কর্মকর্তা। এখন বেশিরভাগ ক্ষেত্রে মামলা তদন্ত কার্যক্রম করে সাধারণত কি সাব ইন্সপেক্টর তাহের ভাই, এনামুল ভাই। সাব ইন্সপেক্টর তো তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে নাকি? জি স্যার। সাব ইন্সপেক্টর করে। সাব ইন্সপেক্টর তিনি যদি ব্যস্ত থাকেন তো তদন্ত করার ক্ষমতা সাব ইন্সপেক্টরের। এএসআই নাই,
মানে কিছু কিছু জায়গায় বলা আছে করা যায়, কিন্তু এখন সাব ইন্সপেক্টরের সংখ্যা বেশি, তারাই পায় না, আপনারা হয়তো বেশি। এবং সাব ইন্সপেক্টর যখন তদন্ত করবেন, তিনি তদন্ত কার্য করার ক্ষেত্রে কি কনস্টেবল যারা থাকবেন, এএসআই যারা থাকবেন, তারা কি করবেন? সাহায্য করবেন। এবং সাহায্য করার ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আমার তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে কোনো আসামি গ্রেপ্তার করা দরকার, সেই আসামি আমি নিজে গ্রেপ্তার করতে যাইতে পারতেছি না, সমস্যা বিভিন্ন চাপটাপ আছে, ডিউটি মিউটি এসে আছে, যদি যাইতে না পারে অধস্তন দ্বারা তিনি কি করতে পারেন? তার আসামিকে গ্রেপ্তার করাইতে পারেন, বা গ্রেপ্তার করানোর জন্য অন্য কোনো অধস্তন কর্মকর্তা বা কর্মচারীকে দায়িত্ব তিনি দিতে পারেন। এই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে চারটা বিষয় অবশ্যই তাকে অবলম্বন করতে হবে। যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হয় অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা হয়, যেই হোক না কেন, তিনি চারটা কাজ অবশ্যই করবেন। প্রথম কাজ, যে অফিসারকে দ্বারা করাবেন, মনে করেন তাহের ভাই সাব ইন্সপেক্টর, এনামুল ভাই এএসআই। এখন তাহের ভাই বলতেছে, এনামুল তুমি আমাকে এই আসামিটা একটু ধরা দাও, বা এই আসামি গ্রেপ্তারের ব্যবস্থা করো। মানে এই গ্রেপ্তারের ব্যবস্থার ক্ষেত্রে শুধু এইটুকু মুখে বললাম, আর আমি এনামুল ভাই যা মানে গ্রেপ্তার করলো সেটা হবে না। গ্রেপ্তারের এখানে পন্থা আছে, পন্থা কতটুকু কার্যকর হয় সেটা বলতে পারবো না। গ্রেপ্তার করানোর জন্য কি দায়িত্ব দেওয়ার জন্য একটা পন্থা আছে, পন্থা অবলম্বন করে দায়িত্বটা দিতে হবে। প্রথম কথা হলো, একটা গ্রেপ্তারের জন্য একটা লিখিত আদেশ দিতে হবে। আপনি গ্রেপ্তার করার জন্য বলবেন, কিন্তু বলার বিষয়টা অবশ্যই লিখিত একটা আদেশ হতে হবে, যে এই আদেশটা দিলাম এনামুল, তুমি এই আদেশ মূলে কি করো, অমুক ব্যক্তিকে গ্রেপ্তার করো। এখন আদেশটা দিল, আদেশটা কি করতে হবে? এনামুল ভাইয়ের হাতেই দিতে হবে। কি করতে হবে? হাতে দিতে হবে। তাহের ভাই একটা আদেশ লিখছে বা উপর থেকে কোনো অর্ডার আসছে, অর্ডার মোতাবেক কি করতেছে? গ্রেপ্তারি সে নিজে করতে পারতেছে না, এনামুল ভাইয়ের কাছে হস্তান্তর করতেছে। লেখা থাকে তো, এএসআই এনামুল ব্যবস্থা নিন, লেখা থাকে না গ্রেপ্তারি পরোয়ানার উপরে, থানার লেখা অফিসে, থাকে। এএসআই এনামুল ব্যবস্থা নিন, তাহলে কি এএসআই এনামুল ব্যবস্থা নেবে। এখন কি এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেখা দিল, এখন এই লেখা কি করতে হবে? তার হাতে দিতে হবে। যাকে গ্রেপ্তার করা হবে তার পূর্ণ বিবরণ উল্লেখ থাকতে হবে। আমি কি ওই কাগজটা নিয়ে শুধু খুঁজবো? সম্ভব? একদম এখন কথা বললো যে তাহির ভাই বললো এনামুল ভাইকে যে এনামুল তুমি সবুজ নামের একজনকে গ্রেপ্তার করো। এখন আপনার মানিকগঞ্জ জেলার ভিতরে তো সবুজ 10 জন, 15 জন, 20 জন থাকতে পারে। এখন নাম আপনি যে কোনো জায়গায় সার্চ দেন, সার্চ দিয়ে আপনি বের করলেন সবুজ নামে, মনে করেন যে 100 জন বের হলো। কোন সবুজকে গ্রেপ্তার করবেন? কোনো পন্থা আছে গ্রেপ্তার করার? খুঁজে পাওয়ার পন্থা আছে? পন্থা নাই। তাহলে যাকে গ্রেপ্তার করতে হবে তার নাম ঠিকানা পূর্ণ বিবরণ থাকতে হবে। সে ব্যক্তি কোথায় বসবাস করে, কোন জায়গায় বসবাস করে, পিতার নাম কি, বাবার নাম কি, গ্রাম ঠিকানা, পোস্ট অফিস টোস্ট অফিস যা যা আছে প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকতে হবে। ধারা 56(1) আরে বলা হয়েছে কি কারণে গ্রেপ্তার করা হবে বা কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে তা আদেশের মধ্যে অবশ্যই উল্লেখ থাকতে হবে। এখন থানাতে যে গ্রেপ্তারি পরোয়ানাগুলো ইস্যু হয়, এগুলো তো আসামির নাম ঠিকানা থাকে, কি অপরাধ থাকে, অপরাধের বিবরণ থাকে, অথবা ধারা উল্লেখ থাকে। অপরাধের ধারা উল্লেখ থাকলে বোঝা যায় যে অপরাধটা কি। ঠিক আছে? তাহলে আসামির নাম ঠিকানা থাকে, ওসি কি করা যায়, লেখা দেয়, ইন্ডোজ করা যায়, এএসআই এনামুল, এএসআই তাহের ব্যবস্থা নিন, এর লিখিত আদেশ, এটা লেখা দেয়, আদেশটা কি হাতে দেওয়া হয়। তারপর আসামির পূর্ণ বিবরণ থাকে, নাম ঠিকানা উল্লেখ থাকে, কি অপরাধের জন্য গ্রেপ্তার করা হয় সে অপরাধের বিষয়েও উল্লেখ থাকে। ধারা 56(1) থাকে তো নাকি? থাকে থাকে স্যার। ধারা 57 ধারায় বলছে, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি ব্যক্তিকে, যে ব্যক্তির নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায় সেই ব্যক্তিকে কি করতে পারেন? থানার যে কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। ধারা 57(1) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে, অর্থাৎ পুলিশ অফিসার উপস্থিতিতে এরূপ অবস্থায় যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে এবং সেই অপরাধের ক্ষেত্রে যদি পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করে অথবা তার নাম ঠিকানা যদি জানতে চায়, সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে পুলিশ অফিসার নাম ঠিকানা জানার জন্য, কি জন্য? নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করতে পারেন। ধারা 57(1) ধারা 57(1) ধারা 57(2) বলা হয়েছে, যদি তার নাম ঠিকানা পাওয়া যায় বা গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা যদি পাওয়া যায় এবং সেই ব্যক্তি যদি জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি কি করেন, মুচলেকা যদি সম্পাদন করেন, তাহলে তাকে কি করা যায়? ছেড়েও দেওয়া যায়। ধারা 57(2) কিন্তু যাকে আপনি গ্রেপ্তার করছেন সেই ব্যক্তি যদি বিদেশি কোনো নাগরিক হয়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? বাংলাদেশি এক বা একাধিক
বাসিন্দাকে তার মুচলেকার জন্য অবশ্যই জামিনদার হতে হবে। কি হতে হবে? অবশ্যই জামিনদার হতে হবে। কিন্তু সে ব্যক্তি যদি বাংলাদেশি হয় তাহলে জামিন সহ অথবা জামিন ব্যতীতই কি করা যাবে? তাকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু বিদেশি যদি নাগরিক হয়, বিদেশি নাগরিক হওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই দুইজন বাংলাদেশি ব্যক্তিকে বা বাংলাদেশি বাসিন্দাকে বা বাংলাদেশি নাগরিককে তার কি করতে হবে? জামিনদার হতে হবে। ধারা 57(2)। তাহলে একই কি করলাম? গ্রেপ্তার করলাম। কি জন্য গ্রেপ্তার করলাম? যেহেতু সে অপরাধ করছে, নাম ঠিকানা জানাইতেছে না বা ভুল তথ্য দিতেছে বা এমন কোনো তথ্য দিয়েছে আমার মনে হইতেছে তথ্যটা ভুল, তার সঠিক তথ্য জানার জন্য বা সঠিক পরিচয় জানার জন্য তাকে গ্রেপ্তার করা যাবে। গ্রেপ্তার করার পর যদি তার নাম ঠিকানা পাওয়া যায়, সঠিক নাম ঠিকানা সে যদি জানায় অথবা সে যদি জামিন দেয় বা মুচলেকা দেয় বা সে যদি জামিনদার সংগ্রহ করতে পারে, কি করা যাবে? তাকে ছেড়ে দেওয়া যাবে, মুচলেকা দেওয়া যাবে। আর যদি বিদেশি নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দুইজন নাগরিককে বা দুইজন বাসিন্দাকে তার কি করতে হবে? জামিনদার হতে হবে। জামিনদার হওয়ার পর বিদেশি নাগরিককেও ছেড়ে দেওয়া যাবে। ধারা 57(2)। তাহলে একে গ্রেপ্তার, দিয়ে ছেড়ে দেওয়া। ধারা 57(3)। তিনে বলা হয়েছে গ্রেপ্তারের সময় হতে 24 ঘন্টার মধ্যে যদি ওই অপরাধী ব্যক্তি বা ওই অভিযুক্ত ব্যক্তি বা ওই আসামি যদি তার নাম ঠিকানা যদি না জানায় বা তার নাম ও ঠিকানা যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সে যদি মুচলেকা সম্পাদনে যদি ব্যর্থ হয়, সে মুচলেকা যদি দিতে না পারে, তাহলে তাকে কি করতে হবে? বিচারার্থে আদালতে প্রেরণ করতে হবে বা নিকটতম ম্যাজিস্ট্রেট নিকট তাকে কি করতে হবে? হাজির করতে হবে। ধারা 57(3)। তাহলে একে গ্রেপ্তার, দিয়ে ছেড়ে দেওয়া, তিনে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ বা আদালতের নিকট হস্তান্তর বা প্রেরণ। ধারা 58। 58 ধারায় বলা হয়েছে অপরাধীকে অনুসরণ করা যাবে। এখানে কোন অপরাধীকে? অর্থাৎ যে অপরাধীকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে ওই অপরাধী ব্যক্তিকে আপনি সারা বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তার করতে পারেন। ধারা 58। আর ধারা 82। 82 ধারায় বলা হয়েছে পরোয়ানা মূলে আপনার আদালত থেকে একটা পরোয়ানা ইস্যু হয়েছে, পরোয়ানায় বলতেছে যে আপনি সবুজ নামের একজন অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এখন আপনার কার্যক্রম হলো মানিকগঞ্জ জেলায়। এখন আপনি গ্রেপ্তার করবেন কোন জেলায়? আপনি মনে করেন যে অপরাধী বসবাস করতেছে চট্টগ্রাম জেলায়, বাড়ি মানিকগঞ্জ, কিন্তু বর্তমানে সে চট্টগ্রাম বসবাস করতেছে। এখন সেই চট্টগ্রাম থেকে আপনি কি করতে পারবেন? অপরাধী ব্যক্তিকে অনুসরণ করে আপনি চট্টগ্রামে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 82। 58 ধারায় বিনা পরোয়ানা মূলে, আর এখানে বিনা পরোয়ানায়। আর 82 ধারায় আপনি পরোয়ানা মূলে সারা বাংলাদেশ অনুসরণ করে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 59। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও পদ্ধতি। বেসরকারি লোক বলতে বোঝায় যারা সরকারি না, অর্থাৎ সাধারণ জনগণ বা জনসাধারণ বা সর্বসাধারণ জনগণ ব্যক্তি যারা আছেন, তারাও কি করতে পারেন? অপরাধী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেন। এখন আপনি পুলিশ অফিসার, কনস্টেবল থেকে শুরু করে মনে করেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যন্ত বা এসপি পর্যন্ত বা ডিআইজি পর্যন্ত, কি আমরা যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো অপরাধের জন্য কি করতে পারি? গ্রেপ্তার করতে পারি। এখন জনগণ সকল ক্ষেত্রে সকল অপরাধীকে বা সকল ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে না। পুলিশ অফিসার সন্দেহমূলেও কি করতে পারেন? অপরাধী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেন, কিন্তু জনগণ সন্দেহের বশবর্তী হয়ে কোনো অপরাধী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেন না। তাহলে 59 ধারায় বলা হয়েছে জনগণ দুইটা ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে জনগণ গ্রেপ্তার করতে পারেন। ধারা 59 একে বলা হয়েছে জনসাধারণের সামনে বা জনগণের সামনে যদি কোনো ব্যক্তি জামিনের অযোগ্য অপরাধ, এমন কোন অপরাধ করছে যে অপরাধে যদি জামিন ধরে কোর্টে যায়, তার উকিলের মাধ্যমে যদি জামিন ধরে, সে কি হবে? জামিন পাবে না, অর্থাৎ জামিনের অযোগ্য, জামিন দেওয়া যাবে না। এমন যদি কোনো অপরাধ করে অথবা আমলযোগ্য যদি কোনো অপরাধ করে, অপরাধ যদি কোনো ব্যক্তি জনসাধারণের সামনে করে, তাহলে জনগণ সেই অপরাধের জন্য কি করতে পারেন? ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 59(1)। এবং গ্রেপ্তার করার পর তিনি কি করবেন? পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করবেন বা হস্তান্তর করতে বাধ্য থাকবেন। ধারা ধারা 59(1)। এখন মনে করেন যে জনসাধারণ কোনো একজন ধর্ষণ ব্যক্তিকে, মানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কি করছে, বা ধর্ষণকারীকে জনগণ গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পর 2 দিন আটক রেখে, তারপরে 3 দিনের দিন বা 1 দিন আটক রেখে 2 দিনের দিন কি করছে? থানায় প্রেরণ করছে বা থানায় হস্তান্তর করছে। এখানে কি জনগণের কোনো অপরাধ হবে? অপরাধ হবে তো। কত ধারায় অপরাধ হবে? এটা তো অমান্য হয়েছে যে গ্রেপ্তার করার সাথে সাথে আপনার পুলিশ অফিসার নিকট প্রেরণ করতে হবে, তো অন্য দ্বারা। আপনার অপরাধটা হবে কত ধারায়? মনে করেন
2 দিনের দিন পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করছে, গ্রেপ্তার করছে একে। মনে করেন যে শনিবার হস্তান্তর করছে, মনে করেন রবিবারের দিন রাত্রে 10টার পরে, বা হ্যাঁ মনে করেন 10টার দিকে মনে করেন যে সে পাঠায় দিছে, পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করছে। এক্ষেত্রে জনগণের অপরাধটা কত দাঁড়ায়? এই তো 59 ধারা তো দেশের বিরুদ্ধে গ্রেপ্তার করবে, কিন্তু দণ্ডবিধির 342, 1 থেকে 2 দিন, সেটা পুলিশ অফিসার হোক, সাধারণ জনগণ হোক, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক, যদি কোনো অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করার পর যদি যেখানে 24 ঘন্টা পায়, সেখানে 24 ঘন্টার ভিতরে যদি হস্তান্তর না করে যদি কি 36 ঘন্টা 48 ঘন্টা যদি হয়, আবার 48 ঘন্টার বেশি যদি 3 দিন থেকে যদি 9 দিন হয়, তাহলে কত? 43। আবার 10 দিনের যদি অধিক হয়ে যায়, সেক্ষেত্রে কি 44 ধারায় অপরাধী হবে। সেটা পুলিশ অফিসার হোক বা জনসাধারণ হোক, যেই হোক না কেন, তারা অপরাধী হবে। তারা 2 দিন যদি আটক করে রাখে, আটক রাখার পর যদি হস্তান্তর করে, 43, তাহলে অপরাধ কত ধারায়? 342 342। ধারায় অপরাধ। সেটা জনগণ হোক অথবা পুলিশ অফিসার হোক, তাহলে জনগণও এক্ষেত্রে অপরাধী হবে কত ধারায়? 342 ধারায়। 42 ধারা। জনগণ গ্রেপ্তার করছে আমলের অযোগ্য অপরাধীকে, আমলযোগ্য অপরাধীকে অথবা জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করবে। এবং 59-এর 2 ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসারের নিকট যখন হস্তান্তর করবে, পুলিশ অফিসার ওই অপরাধীকে দেখবেন যে আসলে অপরাধটা কি করছে, অপরাধটা কোন ধরনের। সেই অপরাধ অনুযায়ী পুলিশ অফিসার ওই অপরাধী ব্যক্তিকে পুনরায় ফৌজদারি কার্যবিধি আইন 54 ধারায়, অর্থাৎ যখন যে কোনো পরিস্থিতিতে পুলিশ অফিসার যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই 54 ধারা অনুযায়ী পুলিশ অফিসার কি করবেন? 59-এর 1 ধারা অনুযায়ী জনগণ কর্তৃক গ্রেপ্তারকৃত অপরাধীকে বা অভিযুক্ত ব্যক্তিকে বা আসামিকে পুনরায় 54 ধারা অনুযায়ী গ্রেপ্তার করবেন। ধারা 59-এর 2। এখন 59-এর 3, ধারা 57 রেখে পুলিশ অফিসার গ্রেপ্তার করছে, 57-2 পুলিশ অফিসার ছেড়ে দিয়েছে। এখানে 59-এর 2 পুলিশ অফিসার গ্রেপ্তার করলো 54 ধারায়, আর 59-এর 3 এইবার পুলিশ অফিসার ছেড়ে দেবে। তবে ছেড়ে দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে কোর্টে প্রেরণ করে দেবে। 59-এর 3, সে আমলের অযোগ্য অপরাধ করেছে, অর্থাৎ জনসাধারণ বুঝতে পারে নাই, পুলিশ অফিসারের কাছে আমলযোগ্য অপরাধ হিসেবে প্রেরণ করছে। এখন পুলিশ অফিসার দেখে যে না, অপরাধটা ছোট অপরাধ, আমলের অযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে পুলিশ অফিসার যদি ওই ব্যক্তির জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি মোচলেকা সম্পাদন করতে পারে, তাহলে ওই ব্যক্তি যদি ভুল স্বীকার করে বা ভুল তথ্য যদি দেয় বা ভুল ঠিকানা যদি জানায়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। কত ধারা? 57 ধারা অনুযায়ী। অর্থাৎ পুলিশ অফিসার গ্রেপ্তার করার পর যদি তার নাম ঠিকানা জানতে যদি চায়, সে যদি নাম ঠিকানা জানাইতে যদি অস্বীকৃতি করে বা মিথ্যা নাম ঠিকানা বা মিথ্যা নাম তথ্য যদি দেয়, তাহলে কি করা যাবে? ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা। 57 ধারায় কি বলা হয়েছে? একে নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করা যাবে। দিয়ে বলা হয়েছে কি করা যাবে? ছেড়ে দেওয়া যাবে। 3 তাকে কোর্টে প্রেরণ করা যাবে। তাহলে 57 ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা যাবে। কততে বলা হয়েছে? 59-এর 3 বলা হয়েছে যে 57 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। কিন্তু সে অপরাধ করেছে বলে যদি বিশ্বাস করার মতো যদি যথেষ্ট কারণ না থাকে, অর্থাৎ পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করার পর যদি পুলিশ অফিসারের কাছে মনে হয় যে আসলে সে অপরাধ করছে বলে এরূপ মনে হইতেছে না, জনসাধারণ হয়তো হিংসার বশবর্তী হয়ে কি করতে পারে? গ্রেপ্তার করতে পারে। অথবা ভুল ধারণার বশবর্তী হয়ে কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারে। ওই যে জনসাধারণ কত ধারায়? 79, মনে আছে? সাধারণ আইন আইন বলে বাধ্য হয়ে, আইন বলে কিন্তু নিজেকে বাধ্য করা। যদি কি করেন কোনো ব্যক্তিকে বা ভুল ধারণা বশবর্তী হয়ে যদি গ্রেপ্তার করেন, তাহলে কি হবে? অপরাধী হবে না। ধারা কত? 79। জনগণ অপরাধী হবে না। আর 76 ধারায় বলা হয়েছে যে পুলিশ অফিসার বা সরকারি কর্মকর্তা যারা আছেন তারা অপরাধী হবেন না। ধারা 76। তাহলে জনগণ এক্ষেত্রে কি হবে না? অপরাধী হবে না। কত ধারা অনুযায়ী? 79 ধারা অনুযায়ী অপরাধী হবে না, মাফ পাবে বা ছাড়া পাবে। তাহলে যদি পুলিশ অফিসার মনে করেন যে না, আসলে সে অপরাধ করে নাই বা সে অভিযুক্ত না বা সে আসামি না, সে তাকে ধরে রাখার মতো কোনো কারণ নাই বা তাকে কোর্টে প্রেরণ করার মতো কোনো কারণ নাই, তাহলে তাকে কি করা যাবে? মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। ধারা 59-3। তাহলে জনগণ কর্তৃক গ্রেপ্তারের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা আছে। কয়টি সীমাবদ্ধতা? 2টি। কি কি বলতে পারবেন? অপরাধী আমলযোগ্য হতে হবে এবং ঘোষিত অপরাধী হতে হবে। দুই ক্ষেত্রে এক, অপরাধটা আমলযোগ্য হতে হবে অথবা জামিনের জামিনের অযোগ্য, আর জামিন দ্বিতীয় অযোগ্য হওয়া, সরকার সরকার ঘোষিত ঘোষিত অপরাধী।
সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে 54 কত 54(3) বলা হয়েছে সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে পুলিশ অফিসারও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, সেখানে জনসাধারণও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 59(3), ধারা 59। ধারা 60। 60 ধারায় বলা হয়েছে যখন কোনো ব্যক্তিকে বা কোনো অপরাধীকে কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পর তিনি কি করবেন, ওই অপরাধী ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অথবা ম্যাজিস্ট্রেটের নিকট কি করবেন, হাজির করবেন। ধারা 61 24 ঘন্টার মধ্যে অথবা অনতিবিলম্বে কি করতে হবে, কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 62 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় থানা এলাকায় দৈনিক 2 4 5টা 7টা আসামি গ্রেপ্তার হয়, এই গ্রেপ্তার সম্পর্কে একটা তথ্য বা একটা প্রতিবেদন প্রেরণ করতে হবে কোথায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর। যদি মফস্বল এলাকায় হয় অর্থাৎ জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা মেট্রোপলিটন এলাকা যদি হয় তাহলে চিফ ম্যাজিস্ট্রেট বরাবর একটা তালিকা প্রেরণ করতে হবে, কতজন আসামিকে গ্রেপ্তার করা হলো, কতজন আসামিকে জামিনে মুক্তি প্রদান করা হলো, কতজন আসামিকে কোর্টে প্রেরণ করা হলো, এই বিষয়ে কি করতে হবে, একটা তালিকা প্রেরণ করতে হবে। ধারা 62। ধারা 63। 63-তে বলা হয়েছে জামিন মুচলেকা বা আদালতের বিশেষ যদি কোনো আদেশ না থাকে তাহলে কোনো অপরাধী ব্যক্তিকে কি করা যাবে না, ছেড়ে দেয়া যাবে না। ধারা 63। ধারা 64 ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামিকে গ্রেপ্তারের আদেশ, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেখানে কর্মরত থাকুক না কেন তার কর্মরত এলাকায় তার সামনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে সেই অপরাধী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার করতে পারেন, অথবা নিজে গ্রেপ্তার না করে জনগণকে গ্রেপ্তারের জন্য আদেশ দিতে পারেন। ধারা 64। ধারা 65-তে একই কথা বলা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করতে পারেন সেখানে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের জন্য কি আদেশও দিতে পারেন, অথবা গ্রেপ্তার করার জন্য যদি ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করেন সেখানে পরোয়ানাও ইস্যু করতে পারেন, পরোয়ানা ইস্যু করে সেই পরোয়ানা মূলে জনগণকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। ধারা 66। ধারা 65। ধারা 64, ধারা 65 গ্রেপ্তারের আদেশ দিতে পারেন, আর এখানে পরোয়ানা কি করতে পারেন, ইস্যু করতে পারেন। ধারা 66 আইনসঙ্গত হেফাজত হতে যদি কোনো ব্যক্তি পলায়ন করে তাহলে ওই পলায়নকৃত ব্যক্তিকে বা ওই অপরাধীকে কি করতে পারেন, পুলিশ অফিসার পুনরায় গ্রেপ্তার করতে পারেন। এই গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসার কি করতে পারেন, বাংলাদেশের যে কোনো স্থান যে কোনো জায়গা তিনি অনুসরণ করে অপরাধী ব্যক্তিকে অনুসরণ করে গ্রেপ্তার করতে পারেন। ধারা 66। ধারা 67। 67 ধারায় বলা হয়েছে এখানে যে অপরাধী ব্যক্তিকে অনুসরণ করা হবে সে অনুসরণ করার ক্ষেত্রে এবং গ্রেপ্তার করার ক্ষেত্রে অনুসরণ করার পর তাকে যদি পাওয়া যায় সেই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারা অনুযায়ী ব্যবস্থা নিয়ে ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 67। কথা বোঝা গেল? তাহের ভাই, এনামুল ভাই, 68 ধারা পর্যন্ত বোঝা গেছে? 67 বোঝা গেছে স্যার? আরো যাবো? থাকুক। কালকে আবার 68 থেকে আরো একটু সামনের দিকে যাবো নি। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে 46-3 বলা হয়েছে, শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, শোনা যায়। 46-3 যে আসামির মৃত্যু ঘটানো যাবে না, কিন্তু মৃত্যু ঘটে গেলে এখানে কি 132 দ্বারা কি রক্ষা কবচ পাবে ওই ব্যক্তি? এখানে এখন 132 ধারা রক্ষা কবচের কথা বলা আছে কোথায়? এটা হলো আপনার বেআইনি সমাবেশ সংক্রান্ত যে জায়গাগুলো আছে এই ক্ষেত্রে। আর এখানে যে বিষয়টা বলা আছে 46-3 ধারায়, এখন অপরাধী ব্যক্তি যদি মৃত্যুদণ্ডের দণ্ডপ্রাপ্ত হয় অথবা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডপ্রাপ্ত হয়, অর্থাৎ জীবন মরণের কোনো ভয় নাই। কথা বুঝতে পারছেন? খাঁটি এটা বাংলা। করতে গেলে সে মরেও যাইতে পারে, ঠিক আছে, এটা মৃত্যুদণ্ড আসামি, সে এ, যে কোনো সময় মরতে পারে, দৌড়ে পড়ে যায়, তখন কি রক্ষা কবচ পাওয়া যাবে কিনা, এটাই আর কি প্রশ্ন। এখানে আপনি একটা কাজ করতে পারেন, ওই যে আত্মরক্ষার ব্যক্তিগত যে অধিকার আপনার আছে, ঠিক আছে, এখানে এখানে বলতে পারেন যে অপরাধী ব্যক্তি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ঠিক আছে। এখন আপনি তো আর এমনি মারবেন না, আপনার জি, এমন এমনি তো মরবে না। যে ও মারা যাবে, ঠিক আছে। এখন
মনে করেন যে ধাওয়া করছেন, ধাওয়া করে ওই ব্যক্তি যদি ঝাঁপ দিয়ে যদি এখন ওই আহ পানিতে পড়ে গেল একটা, বা যদি গাছে লাগিয়ে পড়ে মরে গেল। এই এই সকল ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা হয়ে যাবে। হুম। এই সকল ক্ষেত্রে ওই যে নরহত্যা আছে, শাস্তি 304-এ 304-এর অপরাধটা হবে। এখন ওই অপরাধী ব্যক্তি যদি এখন গ্রেপ্তার করতে গেছেন, সে যদি আপনাকে যদি দেখা গেল যে রামদা নিয়ে যদি এখন ধাওয়া যদি করে, আপনি বাঁচবেন না? আপনার তো বাঁচা দরকার। আপনি এখন গ্রেপ্তার করেন, যাই করেন তা এখন ওটা পরের বিষয়। আর অপরাধী যদি মৃত্যুদণ্ড দণ্ডে নেওয়া হয়, তারপর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি অপরাধী ব্যক্তি যদি আপনাকে কি করে, রামদা নিয়ে যদি ধাওয়া করে, আপনি কি বসে বসে ওই জায়গায় দেখবেন? আর দেখা সম্ভব না। এখন আপনার জীবন যদি হুমকির মুখে যদি পড়ে, আপনার সাথে যে সফর সঙ্গী থাকবে, যে কনস্টেবল থাকে, এএসআই থাক, আপনি সাব ইন্সপেক্টর, যেই থাক, এখন আপনাদের জীবন যদি হুমকির মুখে থাকে, আপনার জীবন তো রক্ষা করা লাগবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার 96, 97, 100 ধারায় কি কি বলা আছে, কয়টা ক্ষেত্রে আপনার কি করা যাবে? মৃত্যু ঘটানো যাবে, ঘটানো যাবে না, ঠিক আছে। করা যাবে কোনো অপরাধী কোনো ব্যক্তির কি করা যাবে, মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? মৃত্যু ঘটাতে পারবেন। যদিও আপনি মৃত্যু ঘটান, সেক্ষেত্রে কি হবে? আপনি ওই অপরাধজনক নরহত্যার ওদিকে যা পড়ে যাবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারী হচ্ছেন যে আপনি যতই করেন, আপনি যতই করেন